আমরা অনুশীলনী প্রশ্নগুলো একটু নিয়ে আলোচনা করি। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এখন দেখো যে বহু নির্বাচনী প্রশ্নগুলো মধ্যে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটার আনসার কি করতে পারবা? আমি তোমাদের থেকে একটা আনসার গুলো নেওয়ার চেষ্টা করবো আজকে। স্যার প্রথমটার অ্যানসার তো ঘ হবে স্যার। স্যার ঘ হবে। কেন ঘ হবে? কারণ স্যার যে কোনো মোলের পারমাণবিক সংখ্যা মোলের নিচে লেখা হয় আর ভর সংখ্যা মোলের উপরের দিকে লেখা হয়, অর্থাৎ বাম সাইড। বামের নিচে আর বামে উপরে। তাহলে এখানে ভর সংখ্যা উপরে 252 আর প্রোটন সংখ্যা হবে 111। তাহলে রাইট অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে, রাইট Yes, অ্যান্সার sir. হচ্ছে ঘ। আর কোনো কনফিউশন আছে এখানে? বলো। নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্নে দেখো, এটি একটি কিন্তু তোমাদের উদ্দীপক দেওয়া আছে, তাই না? উদ্দীপক অনুসারে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। এখানে এক্স একটা মৌল দেওয়া আছে। এক্স মৌলটির নাম বলা নাই, নাম বলা হয়নি, বাট এটা একটি মৌল। এটা গতানুগতিক কোনো মৌল নয়, যেখানে এক্স প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে তার দুটি আইসোটোপ দেওয়া আছে 146 এন্ড 154, এবং 146 যে আইসোটোপটি আছে তার শতকরা পরিমাণ হচ্ছে 25, আর 154 যে আইসোটোপটি আছে তার শতকরা পরিমাণ হচ্ছে 75। এখন হচ্ছে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? কে বলতে পারবো? বলো, কিভাবে বের করবো? তো 152 হবে। 152 কিভাবে হবে 152? ক্যালকুলেশন করেছো? স্যার এক্স মৌলটির ভর সংখ্যার সাথে পর্যাপ্ত শতকরা পরিমাণকে গুণ করব, তারপর দ্বিতীয় ক্ষেত্রেও সেটা করব, তারপর 100 দিয়ে ভাগ করব, তারপর এসে পড়বে আপেক্ষিক। তারপর 100 দিয়ে ভাগ করব। হ্যাঁ, যোগ করে ভাগ করতে হবে 100 দিয়ে। অর্থাৎ এখানে 146 into 25 plus 154 into 75 divided by 100, তাই না? জি স্যার। জি স্যার। আমি ঠিক আছি? জি স্যার। জি স্যার, তাহলে ঠিক আছে। তোমরা ঠিক আছে। তাহলে আমরা এই নিয়মই করব, 156 into 25 plus 154 into 75। যা আসবে রেজাল্ট, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। সেটা যদি 152 হয় তাহলে 152। আচ্ছা, ওকে। 3 নম্বর প্রশ্নে আসো। একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি 4.482 into 10⁻⁻23 গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তাহলে এটা কিভাবে বের করব? কিভাবে বের করব বলো। স্যার আমাদের বইয়ে লেখা আছে যে এই 4.482 into 10⁻23 এইটা হচ্ছে এই প্রকৃত ভরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 আর ওইটার ভর সংখ্যা হচ্ছে 27, তাই এখানে আপেক্ষিক পারমাণবিক। স্যার আমরা তো প্রকৃত ভরের সাথে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ভাগ করে করতে পারি। এটা হবে 27। এটাই आंसर। গুড, ভেরি গুড। কে বলেছে এটা? স্যার আমি নাজা। ভেরি গুড। কারণ হচ্ছে এখানে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা যেটা আছে সেটা অনুসারে হচ্ছে কোন একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে কোন একটি মৌলের একটি পরমাণুর আপেক্ষিক প্রকৃত ভর দেওয়া আছে, তাকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দ্বারা ভাগ করি তাহলে সেটাই হবে। আর সেটা হচ্ছে কত? 6.6 into 10⁻⁻27 মনে হয় না সে মানটা? স্যার এটা 1.66 into 10⁻24। কত 1.66। হ্যাঁ, যাই হোক যেটা আছে, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভর যেটা হবে আর 12 ভাগের 1 ভাগ দ্বারা যেটা ভাগ করবে সেটাই হচ্ছে তার মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা হচ্ছে অর্থাৎ এখানে হবে 27 হবে, তাই না? এটা ক্যালকুলেশন করলে মেবি 27 আসবে। তাহলে আমরা প্রশ্ন দেখো, মান মুখস্থের দরকার নাই, তুমি শুধু কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ যেটি আছে সেটি শুধু মনে রাখলে হবে, সেটা আদর্শ মান। তাহলে ওইটা দ্বারা যে কোনো পরমাণুর ভরের, কয়েকটি পরমাণুর
ভরকে তুমি ভাগ করবা, ভাগ করলে যেটা আসবে সেটা হবে রেজাল্ট। তাহলে আমরা একটা নিয়মটা জানি এবং শিখলাম, তাই না? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। এখানে 4 নম্বর কোশ্চেনে তোমার কি দেওয়া আছে যে এখানে অ্যালুমিনিয়াম 1327 সংকেতিত মৌলের 1, প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 10। নিচের কোনটি সঠিক? এখানে কোনটি সঠিক হবে? ক না খ স্যার না 1 আর 2 এক ক আর হবে। 2? কেন? ইলেকট্রন সংখ্যা কত হবে তার? স্যার 13 হবে। ইলেকট্রন সংখ্যা তার হবে। ভেরি গুড। তুলনায় না বলেছো, তাই না? ভেরি গুড। কারণ হচ্ছে এটি একটি পরমাণু, পরমাণুর প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যাও তাই হয়। 10 হতো যদি এটা অ্যালুমিনিয়াম 3+ হতো, অর্থাৎ তিনটা সে ইলেকট্রন ত্যাগ করে ফেলতো, তাহলে কিন্তু সে তিনটাই এখানে আনসার রাইট হয়ে যেত, তাই না? আমি যদি এখানে বলতাম 27 13 অ্যালুমিনিয়াম 3+, তাই না? তখন কিন্তু আনসারটা কি হয়ে যেত? তিনটাই রাইট হয়ে যেত। বুঝতে পেরেছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, ফেরদৌসি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসি আমরা পরের কোশ্চেনে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। 19 19। ভেরি গুড। এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? 4টি। 4টি হবে। শিওর? ইয়েস স্যার। উপশক্তি স্তর 4টি থাকবে? জি স্যার। কেমনে? স্যার 4s 4p 4d আর 4f। 4s 4p 4d 4f। 4 ভেরি গুড। কারণ হচ্ছে এন শেল মানে হচ্ছে KLMN, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তাই না? n এর ভ্যালু কত? 4। n এর ভ্যালু 4 হওয়ার কারণে এখানে 4s 4p 4d 4f হবে। গুড। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি হবে? কে বলবা দেখি? গ। ক? স্যার গ। স্যার গ। স্যার গ। গ হবে। গ শিওর? শিওর তুমি? 110% sure, জি স্যার। 110%। ওকে, ভেরি গুড। রাইট অ্যান্সার ইজ গ। কারণ হচ্ছে এখানে 3D টা ভিতরে থাকবে, কিন্তু 3D যদি তুমি বাইরে দাও তাহলে কিন্তু এটা ভুল হবে। আমি তোমাদেরকে এরকম একটা দিয়েছিলাম প্যাচ লাগানো, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, যে 3D1 4s2, আবার 4s2 3D1 ও দেওয়া যেতে পারে। তাহলে 4s2 3D1 যদি দেয় সেটা কিন্তু ভুল। 3D1 4s2 হবে। ইলেকট্রন যাবে 4s অরবিটালে আগে, তারপরে কিন্তু যাবে লেখার সময় পরে যাবে d অরবিটালে, কিন্তু লেখার সময় 3 টাকে আগে লিখতে হবে, ঠিক আছে? মনে আছে এটা? জি স্যার। হ্যাঁ, এই নিয়মগুলো মনে রাখবা। তোমরা প্রশ্ন মুখস্থ না করে নিয়মগুলো মনে রাখবা, তাহলে ইউ উইল বি এবল টু আনসার এনি টাইপ অফ কোশ্চেনস। ঠিক আছে? তোমরা তখন কি হবে, যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবা যদি তুমি নিয়মটা মনে রাখো। সো ট্রাই টু মেমোরাইজ দ্য রুলস, নট দ্য এক্সাম্পলস। তোমরা এক্সাম্পল উদাহরণগুলো মুখস্থ করো না, রুলস গুলো উদাহরণ করো, মুখস্থ করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো সবগুলো পারলাম। ভেরি গুড, তোমাদের সবাইকে পারছো। এবার আমরা সিকিউ কোশ্চেনে আসি। সিকিউ কোশ্চেনে বলা হয়, দেখো এখানে একটি মূলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ, আমরা বলি নবম শ্রেণীর ছাত্রী তুলনাহীনা, নিচের এই চিত্রটি অঙ্কন করলো। ঠিক আছে? তো সবাই আবার বলবা যে তুলনাহীনা কেন কেন বললাম, সে ফার্স্ট তো এই জন্য বললাম আর কি, তোমরা আবার কিছু মনে করিও না। ঠিক আছে? আচ্ছা, স্যার আমি First সেকেন্ড তো, ফার্স্ট অন্যজন মাহিয়া ফার্স্ট মিম। নাই তো, এখন তো ফার্স্ট নাই, এখন তুমি ফার্স্ট। ফার্স্ট তো এখানে দেখি না আমি স্যার কাউকে। আমি আছি তো, কে? মাহিয়া মিম। ফেরদৌসি ফার্স্ট নাকি? হ্যালো, স্যার মাহিয়া মিম, মাহিয়া মিম। মাহিয়া মিম ফার্স্ট? আচ্ছা, স্যার আমি তোমাকে এতদিন দেখি নাই তো মনে হচ্ছিল ওই জন্য। তাহলে মনে করা আছে, যাই হোক, বললাম একজনের কথা, অসুবিধা নেই। নবম শ্রেণীর ফরিদ, ছাত্র ফরিদ নিচে স্যার, বলো। অনেকে ক্লাসে ঢুকতে পারছে না, আপনি হয়তো তাদেরকে মানে এন্টার করেননি। ওই এখানে তো 40, আমার এখানে কোনো রিকোয়েস্ট নাই, রিকোয়েস্ট থাকলে তো আমি নিতে পারতাম। না, ওরা মানে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে স্যারকে বলতে যে আমাদেরকে মানে ঢুকতে দিতে। তো এখন আমার কাছে রিকোয়েস্ট না আসলে তো আমি পারবো না, আমার কাছে তো রিকোয়েস্ট আসতে হবে, তাই না?
ওকে স্যার আমি ওটা বলছি। এই যে এখন এসছে, এখন নিচ্ছি আমি। হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে, এটা তুমি ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমরা কোশ্চেনটা ডিসকাস করি। এখন নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করলো, পারমাণবিক সংখ্যা এই যে এই চিত্রটি অঙ্কন করলো, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে x 29 64 এবং y 30 64 পরমাণু দুটি নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করো, ঠিক আছে। ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সে পরমাণু মডেলটি বর্ণনা করো। অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো। আচ্ছা, প্রথম প্রশ্নটি পারমাণবিক সংখ্যা কাকে বলে, কি বলবা? স্যার আমি স্যার আমি বলবো। স্যার আমি বলি স্যার আচ্ছা আমি বলবো। স্যার আমি আচ্ছা স্যার আমি আচ্ছা অথই বলো, অথই কোনো কোশ্চেন আনসার খুব একটা করো নাই, বলো। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন বুঝা বুঝা যাচ্ছে না, তোমার কথা ব্রেক হয়ে গেছে। আচ্ছা ওয়ারিসা বলো। জি স্যার বলছি, কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ভেরি গুড। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট গার্ল মাহিয়া মিম, সেকেন্ড কোশ্চেনটার আনসার করো। বলো, বলছে না, তাহলে ফেরদৌসী জামান স্যার বলো। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন স্যার সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা কি কেউ জানো না? স্যার ভর সংখ্যা। ইয়েস, এটা তো বলেছিলাম। পারমাণবিক ভর। নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটা নিউক্লিয়ন সংখ্যা মানে হলো ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন, তাই না? নিউক্লিয়ন সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ ভর সংখ্যা যেটা সেটা। বলো, পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করো। ফেরদৌসী জামান বলো। বলবা না, তুলনা বলো। স্যার এখানে এক্স মৌলটি ওয়াই মৌলটি দুটি আইসোটোপ, এই জন্য নিউক্লিয়ন সংখ্যা সমান হওয়া সত্ত্বেও নিউট্রন সংখ্যা ভিন্ন। আইসোটোপের বেলায় কি নিউক্লিয়ন সংখ্যা সমান থাকবে না প্রোটন সংখ্যা সমান থাকবে? প্রোটন সংখ্যা। ও হ্যাঁ তাই তো। তাহলে একটু ভুল হয়ে গেছে এখানে, যে প্রোটন সংখ্যা যেহেতু ভিন্ন তাহলে এটা আইসোটোপ নয়, এরা হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন বলা হয়েছে। নিউট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন যদিও তাদেরকে আমরা কি বলি? দুটি ভিন্ন মৌল। দুটো ভিন্ন মৌল তো অবশ্যই ঠিক আছে, এক্স এবং ওয়াই দুটো ভিন্ন মৌল, ইটস ওকে। তাহলে এখন আমরা পরবর্তী অংশ কি হবে, আনসার কি হবে, এটা আমরা কিভাবে আনসার করব? পরমাণু দুটি নিউট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন তো অবশ্যই হবে যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাই না? প্রথমটা নিউট্রন সংখ্যা কত হবে? এক্স এর 35, তাই না? পরেরটা হবে 34। তাহলে দেখা যাচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা এক। ভর সংখ্যা পেলে এদেরকে আমরা কি বলি? আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, বলো। আইসোটোপ মানে হলো প প মিল আছে, তাই না? প প মিল। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা মিল। নিউট্রন সংখ্যা মিল হলে সেটাকে আমরা কি বলেছিলাম? আইসোটোন। আইসোটোন নিউট্রন মানে স্যার আইসোটোন। এটা কি আইসোবার হবে? Yes. আইসোবার। Why you are asking me? আমাকে কোশ্চেন করার কিন্তু দরকার নেই, এটা তো আইসোবার, তাই না? কেন? কারণ ভর সংখ্যা সমান। ভেরি গুড, এই যে তুমি পারছো, বাট দেরি হয়ে যাচ্ছে। 64 মানে হচ্ছে ভর সংখ্যা সমান, তাই না? দুইটারই 60 ভর সংখ্যা সমান আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ভর সংখ্যা মানে কি? আইসোবার। আমি পড়িয়েছিলাম মনে রাখার জন্য। প প প্রোটন আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান মানে আইসোটোপ। নিউট্রন সংখ্যা মানে আইসোটোন। নিউট্রন টোন আইসোটোন। ভর বার, এবং মনে রাখার জন্য আমি বলেছিলাম। তাহলে এখানে ভর সংখ্যা সমান মানে কি? এটা হচ্ছে আইসোবার। ক্লিয়ার? তাহলে অ্যানসারটা কি হবে? আমরা জানি যাদের ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলা হয়। এখানে এক্স এবং ওয়াই পরস্পরের আইসোবার, কারণ এখানে দুটি মৌলেরই ভর সংখ্যা সমান কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রথমটির নিউট্রন সংখ্যা হচ্ছে 35, দ্বিতীয়টির নিউট্রন সংখ্যা হচ্ছে 34।
যেহেতু নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, সুতরাং এরা পরস্পরের আইসোপার। ক্লিয়ার? জি স্যার। পারবা এবার? জি স্যার। জি স্যার। আমি যা খুশি। পারবা? অনেকে রোল নাম্বার লিখছো না, রোল নাম্বার অবশ্যই লিখতে হবে সাথে। স্যার আমরা তো পাইনি রোল। যেটা পাইছো এটা তোমরা আমার গ্রুপে, কিন্তু যারা এখন ক্লাস আছো গ্রুপে, ওখানে রোল নাম্বার দিয়ে দিবা প্রেজেন্স জন্য। ওই যে আমাদের কেমিস্ট্রি গ্রুপ। স্যার আমরা অনেকেই ক্লাস রোল লিখেছি। রোল ওখানে দিয়ে দেবা, গ্রুপের ওখানে দিয়ে দাও। আচ্ছা 3 নাম্বার তোমাদের একটা প্রেজেন্স। 3 নাম্বার, পরিধির আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করে। এটা কোন পরমাণু মডেল বলো? রাদারফোর্ড মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। ভেরি গুড। রাদারফোর্ডের পরমাণু মডেল কেন? এটা রাদারফোর্ডের পরমাণু, তাহলে ওই মডেলের সীমা বলো, মডেলটি বলো, মডেলের সীমা গুলো বলো। স্যার আমরা মডেলটি বলবো নাকি মডেলের সীমাবদ্ধগুলো বলবো, মডেলটি সীমাবদ্ধতা বলবো? এখানে তো বলেছে মডেল বলার জন্য, মডেলটি বলো। স্যার আমি বলবো। বলো। জি স্যার। 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। মডেলটি এইরকম: এক, পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউট্রনের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। তারপর 2, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। 3, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথগুলোতে গ্রহগুলো ঘুরছে, তেমনি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। কোন পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন সংখ্যা থাকে, নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততটি ইলেকট্রন সংখ্যা থাকে। যেহেতু প্রোটন ও ইলেকট্রন একে অপরের সমান, ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিকভাবে চার্জ শূন্য ধরা হয়। 4, ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরছে, তেমনি ইলেকট্রনও নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। স্যার হয়ে গেছে। আচ্ছা গুড। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, এখানে থেকে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে একটা ধারণা পাচ্ছি, তাই না? মূলত আমরা রাদারফোর্ডের মডেল থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ধারণা পাচ্ছি, এবং এই ধারণা পাচ্ছি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রনের কোনো চার্জ নাই। আর এখানে নিউক্লিয়াসটা থাকে পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের চতুর্দিকে, এটা বলা হয়েছে। যদিও এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল মোটামুটি। এখন অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো। এটা কে বলবা বলো, কেন এখন এই স্যার মডেল বলো। স্যার শুধু কেন হবে না ওইটুকু বলবো? হ্যাঁ, কেন হবে না, তুমি বেশি বড় করার দরকার নেই, ছোট করে বলে ফেলো, অসুবিধা নেই। ওকে স্যার। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। এই কারণে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। অর্থাৎ এখানে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চিত্র যেটা আছে, চিত্র থেকে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস এসে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো যে আমরা, কে বলেছিলেন এই কথা? প্ল্যাঙ্ক বলেছিলেন, তাই না? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে, তাই না? এটা ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েলের। ভেরি গুড, কনসার্ন আছে ম্যাক্সওয়েলের। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে হচ্ছে কি, যদি একটি চার্জিত কণা আরেকটি চার্জিত কণাকে ঘুরতে থাকে, কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন যে কণাটি ঘুরতে থাকে সেই কণাটি একসময় আস্তে আস্তে শক্তি হারাতে থাকবে। তাহলে ওই তত্ত্ব অনুসারে এখানে ইলেকট্রন একটি চার্জিত কণা, নিউক্লিয়াস একটি চার্জিত কণা। তাহলে এই চার্জিত কণা চতুর্দিকে ইলেকট্রনটি যখন ঘুরতে থাকে, তখন ইলেকট্রন গুলো আস্তে আস্তে শক্তি নির্গত করতে থাকবে। নির্গত করতে 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 একসময় সে কি করবে? আস্তে 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 শক্তি হারাবে। হারাতে 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 একসময় সে দেখবে যে কেন্দ্র সে পড়বে।
গোয়েন্দা রাশি পড়া মানে হচ্ছে কি মডেলটির আর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এ ছিল রাদারফোর্ড মডেলের মূলত সীমাবদ্ধতা। আচ্ছা, ভেরি গুড, তোমরা ভালো রেসপন্স করছো, ভেরি গুড, তার মানে পড়াশোনা করো, আই এম হ্যাপি। ওকে, এখন হচ্ছে তোমাদের পরবর্তী অংশ কোশ্চেনের পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা তুমি একটু ভালো করে দেখো, এখানে কি বলা আছে। বলা আছে এ মূল কোবাল্ট 60, বি মূল ফসফরাস 30, 2 সি মূল সালফিউরিক অ্যাসিড, তিনটি যৌগ, একটি সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এখানে দুটি মৌল বলা আছে আর একটি সালফিউরিক অ্যাসিড বলা আছে, তাই না? এখন প্রথম বলা হচ্ছে প্রতীক কাকে বলে, দ্বিতীয়ত পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় ব্যাখ্যা করো, গ সি যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, এ এবং বি যৌগের আইসোটোপ গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তাহলে প্রথমে প্রতীক কাকে বলে, কে বলবা বলো? স্যার আমি বলি। তুলনায় অনেক বলেছো, ওয়ারিসে অনেক বলেছো, নতুন কাউকে চাই। স্যার আমি বলবো। আমি কে? দেখা যাচ্ছে না সবাইকে। আমি কে বলো, নাম বলো, নাম বলো। স্যার মিম। স্যার ফারিয়া। মিম বলো, আচ্ছা বলো। পারিয়া পরেরটা বলবা, খ মিম বলো। কোনো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, যেমন অক্সিজেনের প্রতীক ও। ভেরি গুড, এবার পারিয়া বলো পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় ব্যাখ্যা করো। বলো। সরি আমি এটা বলতে পারবো না, মানে এটা স্যার পারবো আমি না। পারবো। স্যার আমি বলবো। বলো। স্যার আমি বলি। আমি কে? স্যার মিমকেই বলতে দেন। আচ্ছা, মিম বলো। স্যার বোরের পরমাণু মডেল অনুসারে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরিত হয়। এভাবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। কিসের মধ্যে দিয়ে পরিচালনা করলে? প্রিজমের। আচ্ছা, অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রন বোরের পরমাণু মডেল অনুসারে যে ইলেকট্রন গুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে, সেক্ষেত্রে স্যার যদি প্রিজম কি? প্রিজম তুমি ফিজিক্সে দেখবে, এটা ফিজিক্সে পড়ানো হয়। প্রিজম এক ধরনের পদার্থ, এর মধ্যে দিয়ে আলোক রশ্মি কিন্তু যদি পাস করা হয় সেক্ষেত্রে আলোক রশ্মির দিক পরিবর্তিত হয়ে যায়, বুঝতে পেরেছো? যেমন দিক পরিবর্তন, যেমন আমরা উদাহরণ দিই, আমরা যেমন কেমিস্ট্রিতে পড়ে নিকল প্রিজম যেটা বলা হয়, এর মধ্যে দিয়ে যদি সাধারণ আলো দেওয়া হয়, সাধারণ আলোগুলো স্বাভাবিকভাবে বিভিন্ন তলে ঘুরতে থাকে, কিন্তু এই নিকল প্রিজমের মধ্যে দিয়ে যদি সাধারণ আলো পাস করা হয় তখন সবগুলো আলোক রশ্মি একটি সমতলে স্পন্দিত হতে থাকে। এটা হচ্ছে নিকল প্রিজম, যেটা প্রিজম রয়েছে। অর্থাৎ প্রিজম এমন একটি পদার্থ, এটা কাঁচের মতো দেখবা, তুমি তুমি নেটে চার্জ দিলেও দেখবা, প্রিজম লিখে সার্চ দিবা, দেখবে পাবা। ঠিক আছে, দেখলে ওখান থেকে বুঝে নেবা, বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যালি তো আমি তোমাকে এখন দেখাতে পারছি না, তার একটা বৈশিষ্ট্য তোমাকে আমি বললাম, তাহলে রশ্মির দিকগুলো পরিবর্তন করে ফেলে বা বর্ণালী স্টাডি করা যায়। ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা বোরের মডেল থেকে কি জানলাম, যে পরমাণু ইলেকট্রন গুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে। এই যে নিম্ন শক্তি স্তর থেকে যখন উপর শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে, আবার উপর শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে আসে তখন সে শক্তি বিকিরণ করে। ইলেকট্রন গুলো যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন কিছু রেখার তৈরি হয়, এই রেখাগুলোকে আমরা বলি বর্ণালী। বুঝতে পেরেছো? কোশ্চেন আছে। আচ্ছা, স্যার কোশ্চেন একটা আছে কারো? কোশ্চেন আছে। বলো। জি স্যার। স্যার বোরের পারমাণবিক মডেলে আমরা জানতে পেরেছি যে বোর শুধুমাত্র হাইড্রোজেন মানে এক পরমাণু বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী বের করতে পেরেছে। স্যার সবগুলো মৌলেরই কি বর্ণালী বের করা যায়? হ্যাঁ, বোরের এটা একটা সীমাবদ্ধতা ছিল, এ শুধু একটির কথা বলতে পেরেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা আরো একাধিক মৌলের পসিবল, কিন্তু এটা এখনো ওভাবে স্টাডি করে বের করা হয় নাই আর কি। বোরের মডেলটাকে এখন আদর্শ হিসেবে ধরা হয়।
বাট পসিবল। বর্ণালীটা কি কালারে হয়, মানে কি প্রিজমের ভিতর দিয়ে ঢোকালে কি রং বিকিরণ করে? বর্ণালী তো বিভিন্ন কালারের হতে পারে। বর্ণালী আমাদের যে দৃশ্যমান যে কালার গুলো আছে এর ভিতরেই থাকে। বেনিয়া সহ কলা পড়েছো না, এর মধ্যেই অনেকটা স্যার। থাকে, এর ভিতরেই থাকে আর কি। এর মধ্যে স্যার বর্ণালীর নির্দিষ্ট কাজ থাকে। এটা তো আসলে তোমার হাইড্রোজেনের বর্ণালী গুলো কেমন হয়, কালার কিভাবে হয়, এগুলো তো তোমাকে আমাকে দেখতে হবে। যদি হয়তো তার রেজাল্টটা স্টাডি করতে হবে, আর না হলে তোমাকে সরাসরি দেখতে হবে। এখন এটার বর্ণালী গুলো তো আমরা যে দৃশ্যমান বর্ণালী পড়ে, যেমন বেগুনি, নীল, আলো, এই ঘুরে ফিরে আলোর রশ্মিগুলোকে আমরা দেখতে পাবো। অতি বেগুনি রশ্মি আছে কিছু, অতি বেগুনি রশ্মি যদি পসিবল হয় দেখা যেতে পারে, এগুলো সাধারণত দেখা যায় না। আল্ট্রাভায়োলেট রে আমরা কি দেখি? দেখি না। কিন্তু এদেরও বর্ণালী হয় কি হয় না সেটা আমরা দেখি না। তারপরে কিন্তু আমরা যে দৃশ্যমান আলোগুলো আছে, একটি আলো আছে সাদা আলো আছে, সাদা আলো মানে কিন্তু 7টি আলোর সঙ্গে, তাই না? বেগুনি, নীল, সবুজ, হলুদ, আসমানি, এই ধরনের, তাই না? এর ভিতরে সাধারণত থাকবে দৃশ্যমান হলে। আর অদৃশ্যমান হলে তো অতি বেগুন হয়ে যেতে পারে, তারপর ইনফ্রারেড হয়ে যেতে পারে, আইআর যেটাকে বলি। সেগুলো স্বাভাবিক চোখে আমরা দেখি না বা স্টাডিও এটা হয় না, ঠিক আছে? বর্ণালী বিভিন্ন কালারের হতে পারে, ফিক্সড কোনো কালার। অর্থাৎ আমি এক কথা বলতে এটা বলি বিভিন্ন কালারের হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো এবার? এটা নির্ভর করে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। বর্ণাগুলোর কালার নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে বা ফ্রিকোয়েন্সির উপরে, কম্পাঙ্কের উপরে, কি বর্ণালী কি ধরনের হবে এটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন কালারের হতে পারে বর্ণালী। ক্লিয়ার? স্যার বর্ণালীর কি কোনো নির্দিষ্ট কাজ আছে? বর্ণালীর কি নির্দিষ্ট কোনো কাজ আছে? কাজ তো অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কাজ আছে, তাই না? বর্ণালী যেমন এক্স রে দ্বারা আমরা কি করি? এক্স রে কিন্তু এক ধরনের রশ্মি, তাই না? যেটাকে আমরা বর্ণালী অনেক সময় বলতে পারি। এক্স রে এটা একটা রশ্মি না? এটা দিয়ে আমরা কি করি? আমাদের শরীরের বিভিন্ন অবস্থানে শরীরে হাড়টা কোথাও ভাঙছে কিনা এগুলা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই বর্ণালীরও কিন্তু কোনো না কোনো ব্যবহার আছে। বিভিন্ন বর্ণালীর বিভিন্ন ব্যবহার থাকতে পারে, ব্যবহার তো অবশ্যই আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, গ নম্বর প্রশ্ন, সি যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। আপেক্ষিক পারমাণবিক আণবিক ভর, তাহলে সি যৌগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর আপেক্ষিক আণবিক ভর কত হবে বলো কেউ একজন? আমি বলছি, আমি বলো, বলি। আমাদের হাতে 6 মিনিট আছে, এই 6 মিনিটের ভিতর শেষ করতে হবে, বলো। স্যার, আপেক্ষিক আণবিক ভর বলতে আমরা বুঝি কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করলে আপেক্ষিক আণবিক ভরটা বের করা যায়। এক্ষেত্রে H2SO4, এখানে H মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর সাথে আমরা 2 গুণ করব। গুড। তারপর সালফারের ভর সংখ্যা হচ্ছে 32 এবং অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16 সাথে আমরা 4 গুণ করব। এই সব গুণফলকে যোগ করলে আমরা পাবো 98, যেটা হচ্ছে সি যৌগের আপেক্ষিক আণবিক ভর। ভেরি গুড, ভেরি গুড, 100% রাইট। ওকে, অর্থাৎ এখানে আমরা হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে তার পারমাণবিক পারমাণবিক ভরকে 2 দ্বারা গুণ করব। আর সালফার যেহেতু একটি পরমাণু আছে, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 বা 32, আর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 কে আমরা 4 দ্বারা গুণ করব, গুণ করে সবগুলোকে একসাথে যোগ করব, যোগ করলে আমরা পাবো 98। ভেরি গুড। এ এবং বি এর আইসোটোপ গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। এ হচ্ছে কোবাল্ট 62 আর হচ্ছে বি হচ্ছে ফসফরাস 32। তাহলে এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ দুটো আইসোটোপ কিন্তু এগুলা, তাই না? ফসফরাস, একটা হচ্ছে ফসফরাসের আইসোটোপ আর একটা হচ্ছে কোবাল্টের আইসোটোপ। এবং এই আইসোটোপ গুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে ভূমিকা রাখে কিভাবে রাখে সে একটু ব্যাখ্যা করো, যে কেউ একজন। ব্যাখ্যা করো, আমি নতুন কাউকে স্যার, আমি চাচ্ছি। বলি। আচ্ছা বলো না, আচ্ছা বলো। স্যার, এটা হচ্ছে 60 কার্বন, এটা হচ্ছে কার্বনের একটি আইসোটোপ যা টিউমার মানে কার্বন না, এটা টিউমারের কোবাল্ট। কোবাল্ট, এটা হচ্ছে টিউমারের অবস্থান নির্ণয় এবং নিরাময়ে ব্যবহার করা হয়। এটি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত কোষ কলাকে এটা থেকে গামা রশ্মি নির্গত হয় এবং ক্যান্সার আক্রান্ত কোষ কলাকে এটি ধ্বংস করে। আর এটা হচ্ছে
ফসফরাসের একটি আইসোটোপ 32P। এটা হচ্ছে রক্তের লিউকোমিয়া রোগ নিরাময়ে এটি ব্যবহার করা হয়। আর কোনো কাজে ইউজ করা হয় ফসফরাস? কৃষিকাজে ব্যবহার করা হয় ফসফরাস? জি স্যার, করা হয়। জি স্যার, করা হয়। হ্যাঁ, তাহলে যদি তার কোনো একটা আইসোটোপের একাধিক ব্যবহার থাকে সেটা দুটাই বলতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখলাম কোবাল্ট 60 হচ্ছে বিভিন্ন রোগ নিরাময় এবং রোগ আইডেন্টিফিকেশনের জন্য, বিশেষ করে ক্যান্সারের জন্য। ক্যান্সার আমরা জানি খুবই মারাত্মক মরণব্যাধি একটি রোগ। এই ক্যান্সার কোথায় হয়েছে এবং কিভাবে নিরাময় করা যায় আমরা কোবাল্ট 60 দ্বারা সহজেই করতে পারি। তারপর ফসফরাস 32 এটি লিউকোমিয়া নামক যে রোগটি আছে তার নিরাময়ে ব্যবহার করা হয় এবং কৃষি ক্ষেত্রেও কিন্তু আমার কিভাবে আমরা কৃষি পণ্য বেশি পেতে পারি সেটাও কিন্তু এই ফসফরাস ব্যবহার করে আমরা জানতে পারি। তাহলে দেখলাম যে দুটি আইসোটোপই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং আমরা এই দুটি আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানলাম। এখন তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। স্যার আমি বলবো আগে। বলো। স্যার আমি আইসোটোপ, আইসোবার আর আইসোটনিক তিনটা না বুঝিনি। আইসোটোপ তোমাকে বললাম যে সমস্ত যদি কোনো মৌলের অর্থাৎ সোজা কথা হচ্ছে একই পারমাণবিক ভর একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে আমরা আইসোটোপ বলবো, সোজা কথা মনে রাখার জন্য। অর্থাৎ প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু নিউট্রন বা ভর সংখ্যা ভিন্ন হবে, তখন তাদেরকে আমরা আইসোটোপ বলবো। যেমন হাইড্রোজেন প্রোটিয়াম বলে, হাইড্রোজেনকে প্রোটিয়াম বলা হয়, ডিউটেরিয়াম ট্রিটিয়াম আছে। তাহলে হাইড্রোজেনের একটি আইসোটোপের ভর হচ্ছে এখানে 1 2 3, কিন্তু প্রত্যেকটি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, তাই না? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কিন্তু তার পারমাণবিক ভর কত হতে পারে? 12 13 14 15। তাহলে এই পারমাণবিক ভরগুলো ভিন্ন হয়েছে কিন্তু তার প্রোটন সংখ্যা একই আছে, তাহলে এরা পরস্পরের কি? আইসোটোপ। অর্থাৎ আইসোটোপ হয় একই মৌলের জন্য। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা এভাবে সংজ্ঞায়িত করব, যদি প্রোটন সংখ্যা 1 হয়, ভর সংখ্যা ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা আইসোটোপ বলবো। এই যে মনে রাখার জন্য আমি বলেছিলাম প্রোটন আর আইসোটোপ, প্রোটন টোপ আর পিপি মিল আছে, তাই না? মিল থাকা মানে কি? প্রোটন মানে প্রোটন 1, সেটা হবে আইসোটোপ। ঠিক আছে? আর আইসোটোন হচ্ছে স্যার প্রোটন 1 হবে কিন্তু ভর সংখ্যা হবে ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা একই থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে। ঠিক আছে? নিউট্রন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে, সেটা ভিন্ন মৌলের জন্য হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা। আর আইসোবার হচ্ছে ভর সংখ্যা 1 থাকবে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম XY 64 64 আর 29 এর 30, কিন্তু তাদের ভর সংখ্যা 1, এই ভর সংখ্যা সমান হলেই সেটা হচ্ছে আইসোভার। এই যে ভর আইসোবার ভর, তার মানে ভর একই হলে সেটা আইসোবার, নিউট্রন একই হলে সেটা আইসোটোন, প্রোটন একই হলে সেটা আইসোটোপ। মনে থাকবে? স্যার এখন আমার কোশ্চেন। বলো। স্যার যদি আমাদের বলা হয় যে বোর পরমাণু মডেলের মতবাদগুলো লেখো, তাহলে স্যার এই যে এখানে যে আমাদের সূত্র দেয়া আছে আর সূত্রে যে লেখা আছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেটা, তো স্যার আমাদের কি এগুলো উল্লেখ করতে হবে? এগুলা উল্লেখ না করলেও চলবে, তুমি যদি পরীক্ষায় সময় থাকে উল্লেখ করা ভালো। তাহলে তুমি এটুকু বললে হবে যে কোনো মৌলের যেখানে এমভিআর মানে হচ্ছে কণিক ভরবেগ, উনি কণিক ভরবেগের ধারণা দিতে পেরেছেন এবং কণিক ভরবেগ হচ্ছে এমভিআর ইকুয়াল টু NH বাই টুয়াইস পাই, এটুকু লিখতে হবে। ঠিক আছে? স্যার আমার আরেকটা বলো, আর মনে 10 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে, স্যার ওইখানে লেখা আছে কি প্রকৃতিতে সেটা ঘটে না, তো স্যার এটা